এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই অনেকগুলো খবরে রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের নানান অ্যাঙ্গেলে খবর হচ্ছে। সেই খবর যেমন জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্যের জন্য সালাউদ্দিনকে ক্ষমা চাইতে বলেছেন নাহিদ। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এরকম একটা শিরোনাম করেছে সিইসির মন্তব্য ঘিরে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলবো। এই পর্যায়ে একটু যুক্ত করে নেব আজিজুল বাড়ি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপির, এবং অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়া সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের স্বাগত জানাই একাত্তর জার্নালে। শুরু করব আজিজুল বাড়ি হেলালকে দিয়ে। আজিজুল বাড়ি হেলাল, জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্যের জন্য সালাউদ্দিনকে ক্ষমা চাইতে বলেছেন নাহিদ, এবং সালাউদ্দিন আহমেদ আজকে এটার ব্যাখ্যা দিয়েছেন যে তিনি বলেছেন যে এটা আসলে ভুল ব্যাখ্যা করা হয়েছে তার কথার। সেই জায়গা থেকে আসলে কি বলবেন? আসলে আমরা তো দেখেছি যে এনসিপি, বিএনপি, জামায়াত সহ ইসলামী আন্দোলন সবগুলো দলই আসলে খুব কাছাকাছি ছিল, এবং এরা সবাই জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এবং একসঙ্গে এই আন্দোলনের যে গুরুত্ব সেটা তারা খুব কঠিন একটা ঐক্যের মধ্যে ছিলেন। ধীরে ধীরে এই যে সরে যাওয়া এবং এই ধরনের ছোটোখাটো বিষয়েও অনেক বড় মন্তব্য, এগুলো কি আসলে রাজনীতি নাকি এটা এটা কি আসলে? দেখুন, যে আপনার জুলাই সনদ স্বাক্ষরের দিন অর্থাৎ 17 তারিখে যে আপনার দুঃখজনক ঘটনাটি আমাদের মঞ্চের সামনে হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই ঘটনা আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো শক্তি এটা করতে পারে না। কারণ জুলাই সনদ আপনার এই জুলাই যোদ্ধাদেরই একটা, এবং বিশেষ করে এনসিপির ইনিশিয়েটিভ দিয়েছিল জুলাই সনদটা তৈরি করবার জন্য, এবং সমস্ত রাজনৈতিক দল দীর্ঘ 2 মাসের আপনার পরিশ্রমের ফলে জুলাই সনদে 84টা পয়েন্ট যোগ করেছে। এখন সেই সনদ স্বাক্ষরের সময় এই আপনার মঞ্চের সামনে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো, তখন আমাদের বলতে ইচ্ছা করে যে আসলে কি যে বলা হচ্ছে যে পলাতক ফ্যাসিবাদ বা পলাতক মাফিয়া যে আমাদের এই সাধারণ রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে ফেলেছে, এবং তারাই কি এই ঘটনা ঘটালো কিনা। এখন যদি নাহিদ বলে যে এটা জুলাই যোদ্ধাদের বলা হচ্ছে, তাহলে তো প্রমাণ হয়েই যায় যে ওই ঘটনা আপনার মঞ্চের সামনে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাহলে এটার সাথে এনসিপি জড়িত ছিল। অর্থাৎ ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, এমন একটা ব্যাপার হয়ে গেল না, এমন একটা ব্যাপারিত হয়ে গেল। আমরা বলেছি যে এই জুলাই সনদ যেহেতু এই জাতির আশা আকাঙ্ক্ষার সাথে সংস্থাপিত, এবং আপনারা যারা জুলাই সনদের ইনিশিয়েটিভ নিয়েছিলেন, আমরা ধন্যবাদ জানিয়েছি এনসিপি কে যে জুলাই সনদ করবার জন্য ইনিশিয়েটিভ নিয়েছিল, সেইটাকে রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে পৌঁছে যখন স্বাক্ষর করবে, তখন যারা গন্ডগোল করবো তাদেরকে আমি জুলাই যোদ্ধা বলতে পারি, তাদেরকে আমি গণ অভ্যুত্থানের শক্তি বলতে পারি, না তাদেরকে বলবো যে আসলে পলাতক ফ্যাসিবাদের অনুসারী কি না? এটা তো প্রশ্ন, এ তো কাউকে আমরা আপনারা আইডেন্টিফাই বা চিহ্নিত করছি না। এখন কেউ যদি বলে যে আমাকে বলা হচ্ছে, তাহলে তো ভাই আপনি এই ঘটনার সাথে জড়িত। আমার বক্তব্য মনে হয় আপনি বুঝতে পেরেছেন। জি, আমি একটু সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনারা যেমন ওনার বক্তব্যটা যদি আমি পড়ি, উনি যেটা বলেছেন আর কি, যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক করে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এবং উনি অভিযোগ করেছেন আজকে যে আপনারা জুলাই যোদ্ধাদের এটা গায়ের উপরে নিয়ে নিচ্ছেন কেন, এরকম কথাটা আমি এক্স্যাক্টলি ঠিক, কিন্তু সেন্সটা এরকম। এই জায়গায় আপনাদের আসলে কি ব্যাখ্যা? জি জি, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ, না আমরা তো দুইটা বিষয় এখানে আপনাকে খুবই স্পষ্টভাবে ইয়ে করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা হচ্ছে যারা সেখানে গিয়েছিল তাদের মধ্যে যেসব লোকজন পুলিশের আঘাতে আহত হয়েছে, এবং আমরা এটা দেখেছি যে
মানে পত্রিকা মারফত, সংবাদপত্র, টিভি মারফত, যে এদের একটা উল্লেখযোগ্য অংশ অ্যাটলিস্ট আমরা যাদের দেখেছি আম, জুলাই যোদ্ধা। এখন বিএনপির সালাউদ্দিন সাহেব আহ, কি মনে করে তাদেরকে ফ্যাসিস্ট দোসর কিংবা আম, আওয়ামী লীগের সন্ত্রাসীর সাথে ইকুয়েট করলেন, একসাথে করে মেলালেন, সেটা আসলে না মানে তাহলে স্পষ্ট এই এই না। বিশৃঙ্খলা বা সেখানে যে উচ্ছৃঙ্খল লোকজন ঢুকে পড়লো একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে, যেটার দাবি আসলে আপনাদেরই ছিল, মানে এরা তাহলে কারা? না, আমাদের পক্ষ থেকে সেদিন কোনো ধরনের কোনো বিক্ষোভ বা কোনো ধরনের জমায়েত এগুলো জি, ছিল সেটা না। আমরা জানি যে আপনারা আপনারা ঘোষণা দিয়ে কোনো কিছু করেননি, কিন্তু এই যে যারা ওখানে বিশৃঙ্খলা করলো এরা কি আসলে জুলাই যোদ্ধা? বোধহয়। আমরা যতটুকু জানি যে এখানে জুলাইয়ে মুগ্ধর বাবা কিংবা অন্যান্য যেসব লোকজন আহত হয়েছেন, ওরা ওখানে ছিলেন। এখন আমরা তো ওখানে এক্স্যাক্টলি, আই ওয়াজ নট, মানে আমাদেরকে কেউ সেখানে উপস্থিত ছিল না, সুতরাং জি, এক্স্যাক্ট কোন সার্কামস্টান্সেসে, কোন প্রেক্ষিতে কি সহিংসতা হয়েছে, আম, কারা করেছে, কার দায় কতটুকু, পুলিশের দায় কতটুকু, সেটা আসলে একটা পূর্ণাঙ্গ আহ তদন্ত তদন্তের ছাড়া বিষয় বলা এক্স্যাক্টলি। মুশকিল। হ্যাঁ, কিন্তু মানে এটা একটা, এলাহি নওয়াজ খান কোনো হ্যাঁ, প্রশ্ন একটা তুলছেন? প্রপার ছাড়া, তদন্ত ছাড়া একটা কিছু বলে দেয়া আমার মতে এটা দায়িত্বশীল কোনো লোকের কাছ থেকে আমরা আশা করি না। ধন্যবাদ। জি, আমার কাছে, আমার দুজনের কাছে দুটো প্রশ্ন। একটা হলো হেলাল সাহেব, আর একটা হচ্ছেন এনসিপির সুলতান মোহাম্মদ জাকারি। সুলতান জাকার। প্রথম প্রশ্ন হলো যে হেলাল সাহেবকে যে যে এই জুলাই সনদ, এটার প্রথম আগ্রহটা হলো এনসিপির। আপনার কাছে কি কখনো মনে হয়েছে এটা যে এনসিপির অনুপস্থিতিতে এই সনদের স্বাক্ষরটা অনেকটা মিলান হয়ে গেছে? না দেখেন, যে আমাদের গণ অভ্যুত্থানে আপনার এনসিপি আপনার গণ অভ্যুত্থানের পরের একটি রাজনৈতিক দল। এটা কিন্তু গণ অভ্যুত্থানের আগের কোনো রাজনৈতিক দল না। গণ অভ্যুত্থানে যে বৈষম্য বিরোধী ছাত্ররা, অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, সমস্ত ছাত্র সংগঠন মিলে হয়েছিল বৈষম্য বিরোধী, তাদের একটি প্রক্ষিপ্ত অংশ পরে যায় একটি আপনার একটি রাজনৈতিক দল করে, নাম দেয় এনসিপি। এবং সেই রাজনৈতিক দলটি এখনো হয়তোবা নিবন্ধন পায়নি, কিন্তু তারপরেও যেহেতু এই দলের আপনার সম্মুখ সারিতে কিছু আপনার অভ্যুত্থানের পোস্টার বয় আছে, এই জন্য তাদেরকে রাজনৈতিক অঙ্গনে সবাই আসলে একটু স্নেহের চোখে, ভালো চোখে দেখে। এখন এই জুলাই সনদের স্বাক্ষর, জুলাই সনদটা যখন সবাই মিলে দীর্ঘ পরিশ্রমের প্রস্তুত করলেন আপনাদের দাবির প্রেক্ষিতে, তখন আপনারা যদি ইচ্ছা করে সেই জায়গায় উপস্থিত না থাকেন, আপনাদের বক্তব্য আপনারা 2 মাস দিয়েছেন, আপনারা স্বাক্ষর করে বলতে পারতেন। জামাত, দেখেন জামাত ইসলামে কিন্তু এই জুলাই সনদের নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু স্বাক্ষর শেষ পর্যন্ত করেছে। তা আমার ধারণা ছিল যে এনসিপিও স্বাক্ষর করবে গণ অভ্যুত্থানের স্বার্থে, কিন্তু এনসিপি কেন করলো না? তবে এটা ঠিক, এই জুলাই সনদে স্বাক্ষর না করার ফলে আপনি বলছেন যে অনুষ্ঠানের আপনার মিলান হতে পারে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বলুন বা ভবিষ্যৎ যে নির্বাচন, এইটা কোনো বাধাগ্রস্ত হবে না। কারণ কি, জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদটা হলো আমাদের গণ অভ্যুত্থানের পটভূমি, এবং গণ অভ্যুত্থানের পরে আমরা যে রাষ্ট্রটা গঠন করব সেই রাষ্ট্রের আগামী চিন্তা। জি। এখানে নির্বাচনের স্বচ্ছতা, অবাধ, নিরপেক্ষতা কোনো প্রশ্ন নেই। সুতরাং আমি মনে করি জুলাই সনদের অনুষ্ঠানে এনসিপি উপস্থিত না হতে অনুষ্ঠানের আপনার মিলান হতে পারে, কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের আগামী নির্বাচন যেটা খুবই প্রয়োজন, তার জন্য আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সুলতান মোহাম্মদ জাকারিয়া, তাকে সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে কি এটা মনে হয় যে জুলাই সনদের অনুষ্ঠানে উপস্থিত না থেকে একটা ঐতিহাসিক ভুল আপনারা করেছেন? ধন্যবাদ। আমি এবং আমরা সেটা মনে করি না। এটার ব্যাখ্যা আছে।
আমরা আম, আপনি নিশ্চয়ই আমাদের বিভিন্ন লেখাজোখা দেখলে পড়লে আপনি বুঝবেন যে আমরা কি মনে করছি। দুই তিনটা প্রেক্ষাপট একটু জাস্ট আপনাদের কি করে দিই, মনে করিয়ে দিই। 1991 সালে আমাদের তিন জোটের রূপরেখা ছিল। তারপরে শাহাবুদ্দিন সাহেব এসে অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, রিপোর্ট এসেছে। তারপরে একইভাবে 2001 সালে লতিফুর রহমান সাহেব এসে অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, রিপোর্ট ছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে বিএনপি দুইবারই এইসব সংস্কার কমিশনের কোনো প্রতিবেদনের আম, কোনো বাস্তবায়ন করলেন না। এখন আমরা এই রক্তাক্ত একটা অভ্যুত্থানের পরে 1400-র মতো লোক প্রাণ দেওয়ার পরে আমরা একই ধরনের একটা সার্কাস মঞ্চস্থ করতে চাই না। আমাদের দাবি ছিল যে জুলাই সনদের এখানে দুই তিনটা বিষয়ের স্পষ্ট ক্ল্যারিটি দরকার। একটা হচ্ছে আপনি এই সনদটা করছেন, এটার ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা কি, মানে আপনি কি উপায়ে বাস্তবায়ন করবেন সেটা সনদে উল্লেখ করতে সমস্যা কোথায় ছিল, এক। দুই হচ্ছে এই যে বাস্তবায়ন মেকানিজম নিয়ে একটা মোটা দাগে আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে এখনো হচ্ছে আলোচনা, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে আমরা কিভাবে রিজলভ করব। আপনি 87টার মতো বা 86টার মতো আমাদের আম, সংস্কার এজেন্ডা আছে, যার মধ্যে মাত্র 27টা হচ্ছে আপনার কোনো প্রকার নোট অফ ডিসেন্ট ছাড়া, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন। কিন্তু এই যে বাকি উল্লেখযোগ্য যেসব সংস্কার, যেখানে বেশিরভাগ মানে ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য পার্টিজ অ্যাগ্রিড, কিন্তু হয়তো বিএনপি ডিসএগ্রি করেছে, অথবা বিএনপির সাথে একটা দুইটা স্মল পার্টি ডিসএগ্রি করেছে। হ্যাঁ, মানে একটা উদাহরণ হচ্ছে ধরেন উচ্চ কক্ষে পিআর, যেখানে প্রায় সকল রাজনৈতিক দল, এমনকি বিএনপি জোটের রাজনৈতিক দলগুলো সেখানে একমত ছিল, কিন্তু বিএনপির একটা সেখানে নোট অফ ডিসেন্ট আছে। এখন আপনি গণভোট করবেন, গণভোটে প্রশ্নগুলো কি? আমাদের এই যে আমরা এগ্রি করলাম এতগুলো বিষয়ে, এবং যেগুলো আনরিজলভ, এই বিষয়গুলোতে না, মানে আপনি সবাইকে কিভাবে কি করবেন এই বিষয়গুলো সবাইকে এগ্রি করতে হবে, রিজলভ না বিষয়টা কি করে। এরকম? মানে ধরেন বিএনপির মনে হয়েছে এটা আমি এগ্রি মোটেই না, করব না, মোটেই এখন না। এখন সবাইকে এটাই তো এগ্রি করতে হবে গণতন্ত্রের যে সৌন্দর্য, বিষয়। মানে সবাইকে তো না, বলতে দিতে হবে। মানে বলতে আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয়, সেটা হলো যে 90-এর গণ আন্দোলন কিংবা অতীতে যেসব সংস্কার কাজগুলো হয় নাই, এরশাদের সময় অনেক সংস্কার কমিটি হয়েছে, হয় নাই। তারপরেও আমি যেটা বলতে চাচ্ছি, সেই সময় এবং জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি এটা কি এক? এবং আমি যেটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনসাধারণের সম্মুখে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে। অতীতে গত 54 বছরে বাংলাদেশের হিস্ট্রিতে এভাবে জনগণের সামনে সমস্ত দেশবাসী দেখেছে যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এটা বাংলাদেশের হিস্ট্রিতে এটা প্রথম একটা ঘটনা ঘটলো। জনগণের কাছে এই রাজনৈতিক দলগুলি নিজেদের অঙ্গীকার এবং দায়বদ্ধতা প্রকাশ করেছেন, এবং এখান থেকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রাজনৈতিক দলগুলির পক্ষে মনে হয় খুব কমই থাকবে। এই বিষয়টি কি মনে হয় না আপনাদের? আপনার বয়স আমার চেয়ে বেশি, এবং আপনি তিন জোটের রূপরেখা নিয়ে যে বিষয়টা, যে স্ক্যান্ডালটা হয়েছে, আপনি জানেন সেটা। এবং সেখানে বরং তৎকালীন এরশাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং জোট এগ্রি করেছিল ইন সাম প্রিন্সিপাল, মানে কিছু কিছু বিষয়ে। সেটা তো মানে এটাও তো এক এক ধরনের একটা সামাজিক চুক্তি। সেই চুক্তিটা কি মান্য করা হয়েছিল? এটা তো হয় নাই। এখন আপনি এটাকে ডাকডোল পিটিয়ে সংসদ ভবনের সামনে স্বাক্ষর করলে এইটার লিগ্যালিটির যে কোয়েশ্চেনটা, সেটা কি বদলে যাবে? না। আপনি আপনি যদি লেজিটিমেসির প্রশ্ন বলেন যে না, এটা তো এত লোকের সামনে আমরা এটা সাইন করলাম, এত লোক আসলো, এটার একটা লেজিটিমেসি আছে। আমি তো মনে করি তিন জোটের রূপরেখার লেজিটিমেসি ওয়াজ বেটার দেন দিস, বিকজ ওখানে কোনো ডিসেন্টই ছিল না। সেখানে সব মানে এরশাদ বিরোধী সবগুলো জোট একমত হয়েছিল। সেইটা যেখানে অনার করা হয় নাই, সেখানে এখানে 80-85টা
যে আমাদের সনদের মূল বিষয়বস্তু, যে যেখানে বিএনপি ধরেন মানে মৌলিক সংস্কারের 15-16টা বিষয়ের মধ্যে 9টা বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো এই বিষয়গুলো ওরা মানবে বলে আপনার মনে হয়? না, কেন এটা মানবে? তো মানে মানে যদি আমার নোট অফ ডিসেন্ট থাকে তাহলে আমি মানবো কেন? আমি তো ওখানে আগেই না, অমত নোট করে অফ বসে আছি, ডিসেন্ট, কিন্তু আপনি জোর নোট করে অফ আমাকে মানাতে চেষ্টা করছেন না, কেন? আপনি নোট মানে অফ ডিসেন্ট আপনি যদি নাও মানেন, আমি বলছি যে দ্য রেস্ট অফ দ্য ইস্যুস, সেটা হচ্ছে যে 27টা কিংবা 26টা পয়েন্টে আমরা সব সেগুলো সব তো পার্টি মানবে মিলে বলে তারা এগ্রি সই করে করলাম। এসেছে। সেটা কি আপনি সেটা কি আপনি বলতে পারবেন যে এটা বিএনপি মানবে? আপনি কি ডেফিনেটলি মানতে এটা তো হবে কোনো তাকে, কারণ লিগালি সে সে বাইন্ডিং সই করে ডকুমেন্ট। এসেছে, মানতে তো হবেই। না মানলে আপনি তো আবার তার বলার সুযোগ থাকছে, আপনার রাজনীতি করার, জনগণের কাছে যাওয়ার সেটা তো সুযোগ আমরা থাকছে যে 91-এর ওনারা সই পরে গত করেছেন। 91-এর পরে আমরা 30 বছর ধরে এই কারণেই বলছি আপনি যে একটা 91-এ তারা বেসিক করেনি প্রিন্সিপাল বলেই, ছিল 91-এর স্মুথ পরে তারা ওটা ট্রান্সফার অফ মানেনি বলেই আপনি পাওয়ার। কিন্তু বলার সুযোগ পাচ্ছেন। মানে 91-এ না না, করেনি আপনি তো বলেই মানে আপনি কিন্তু এটা তো বিএনপিকে, আওয়ামী লীগের জোটকে, বিএনপির জোটকে বা সমাজতান্ত্রিক যে জোট ছিল তাদেরকে আপনি বলার সুযোগ পাচ্ছেন। সেটা তো সামনেও আমি থাকবে আপনার। আপনার পজিটিভ স্পিরিটের খুবই প্রশংসা করি, কিন্তু আপনি 3 জোটের রূপরেখা, আপনি স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, কেয়ারটেকার গভর্নমেন্ট, এই বিষয়গুলোতে আপনি এগ্রি করলেন তিন 3 বছরের মধ্যেই আচ্ছা, ইলেকশনে একটু আমার মনে আপনি হয় যে কি একটু দেখালেন? তো অধ্যক্ষ এইটা তো মাওলানা আমরা তো গত 30 অনেকক্ষণ বছর 40 বছর অনেকক্ষণ ধরে ওনাকে, দেখছি, আপনি সেটা বলবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। না ডেফিনেটলি এটা মানে ডিবেটের মধ্যে ছিল, যে কারণে ওনাকে অনেকক্ষণ আমি সুযোগ দেইনি। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, মানে আপনি কি মনে করেন, আমি যদি এলাহি নওয়াজ খানের ওই প্রশ্নটা দিয়ে আপনাকে একটু জিজ্ঞেস করি যে ম্লান হলো কিনা, মানে এনসিপি সেখানে থাকলে বা সই করলে সেটা আরো বেশি মানে সুন্দর হতো কিনা, বা সেখানে কোনো ম্লান হলো কিনা তারা না করাতে? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। বিষয়টা হলো যেই কথা থেকে শুরু করেছিলেন যে ওই দিন যে ঘটনা ঘটেছে, জি। আমি ওখান থেকে একটু টেনে আসি অল্প সময়ে। সেটা হলো যে আসলে জুলাই সনদের স্বাক্ষরের যে দিনটা ছিল, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন। তবে এটা ঐতিহাসিক হবে কিনা বা এটার তাৎপর্য কতটা থাকবে এবং জুলাই সনদ কি কাগজে হবে না এর রিয়ালিটি আছে, এটা পরের সামনের দিনগুলি আমাদের সামনে বলে দিবে। তো এরপর একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি এখানে প্রথম দোষটা দেই সরকারের, যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাবেন, সেই জায়গাটা এতটা আনসিকিউরড হওয়া, এটা খুবই দুঃখজনক। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো জনাব সালাউদ্দিন সাহেব একটা দলের গুরুত্বপূর্ণ লিডার। তিনি অবশ্য এরকম বেফাস কথা আগেও বলেছেন, এখনো তিনি যে ভবিষ্যতে বলবেন না বা এখনো বলাটা যে খুব অস্বাভাবিক কিছু, এটা আমিও মনে করি না। উনি এরকম কথা মাঝে মধ্যে বলেন, কারণ ওই সময় ওখানে একেবারে যেভাবে উনি যে শব্দগুলি এসছে মিডিয়াতে সরাসরি, উনি কথাটা এভাবে না বললেও পারতেন, কারণ এটা একটা স্পর্শকাতর বিষয়, অন্যভাবেও কথাটা বলা যেত। তো ওনার যেহেতু এটা অভ্যাস আছে, আগে পরেও বলেছেন, বিভিন্ন সময় ইসলামী আন্দোলনকে নিয়েও বলেছেন, আরো অনেককে নিয়ে বলেছেন, তো এটা খুব তার বলাটা অস্বাভাবিক কিছু না। তবে আমি যেটা মনে করি যে এটা আরেকটু সিকিউর হওয়া উচিত ছিল, যেন এরকম একটা বিশৃঙ্খলা না ঘটে। এটা সরকারের দায় আছে, বড় একটা দায় আছে বলে আমি মনে করি। আর ধরেন জুলাই সনদের যেটা আমি আগেও বলে গিয়েছি যে এটার ভবিষ্যতের এ বিষয়ে সরকারের বা অন্যান্যদের সংশ্লিষ্টদের কর্মতৎপরতা বা ডিসিশনের উপরে নির্ভর করবে এটার তাৎপর্য কতটুকু। এখন এনসিপি যায়নি, এটা তাদের ডিসিশন, সেটা তারা যেভাবে ডিসিশন নিয়েছে তাদের এটা এখতিয়ার আছেই, নিতেই পারে, তারা যাবে কি যাবে না এটা তাদের ব্যাপার। কিন্তু বিষয় হলো যে আসলে এই জুলাই সনদকে নিয়ে এনসিপির যে সন্দেহের জায়গাগুলি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশেরও এ জাতীয় বা অন্যান্য রাজনৈতিক দলেরও কিন্তু এ জাতীয় মানে সন্দেহ সংশয়ের জায়গা কিন্তু অবশ্যই আছে, এটা ইতিহাসের কারণেও আছে এবং বর্তমান প্রেক্ষাপটেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় সরকার যেভাবে এক দল দ্বারা বায়াসড হয়ে বিভিন্ন কার্যক্রম যা করেছে, তাতে কিন্তু সন্দেহ সংশয় করার যথেষ্ট সুযোগ আছে এবং কারণও আছে। হয়তো সে কারণে হয়তো এনসিপি সেদিন যায়নি। কিন্তু আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যেহেতু ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের কল্যাণে বিশ্বাসী, এজন্য আমরা চেয়েছি যে যাক না, আরেকটু সুযোগ আমরা দিয়ে দেখি, এতদিন তো বসেছি, দেখি আরেকটু আমরা সুযোগটা দিয়ে চেষ্টা করি। সেজন্য ইসলামী আন্দোলন স্বাক্ষর করেছে।
কিন্তু ওভারঅল আমাদের কিন্তু যথেষ্ট কনফিউজড আছে, যে কনফিউশন আছে যে এই জুলাই সনদের বাস্তবায়ন কতটুকু হবে। এবং সুলতান মাহমুদ ভাই যথেষ্ট যথার্থই বলতেছিলেন যে এইটা পরবর্তীতে কোন দল ক্ষমতায় যাবে এটা তো এখন বলা যাচ্ছে না। তবে এটা যেই যাক, সে কে কতটুকু বাস্তবায়ন করবে। আপনি যেটা বলেছেন যে আপনি যেটা বললেন যে এটা তো বিএনপি আগে করেনি বলে বলার সুযোগ পাচ্ছি। আমার এখানে একটা কথা হলো যে আমি পরে বলে তো আমার লাভ নেই। আমাকে আইনি কাঠামোতে এমন একটা স্ট্রাকচার তৈরি করা দরকার যাতে আমি পরে দোষ দিতে আমি চাই না। আমি চাই হলো, আমরা চাই যে এমন একটা স্ট্রাকচার তৈরি হোক, আইনি কাঠামো তৈরি হোক, একটা সিদ্ধান্ত থাকুক যার কারণে সবাই এটা মানতে বাধ্য হবে। পরে আমি বলবো তাতে তো আমার খুব লাভ হবে না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেছে, এখন তো আমি বলে লাভ নেই। যাদের জীবন চলে গেছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, এই জীবন তো চলেই গেছে। এখন আমরা যতই আওয়ামী লীগের বদনাম করি, এই বদনাম করে তো আমি তো আর ওই লোকগুলোকে ফেরত আনতে পারবো না। আমি যদি আগেই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়াটা বন্ধ করতে পারতাম, তাহলে আমাদের এতগুলি প্রাণ বাঁচত, আমাদের দেশটা এত ধ্বংসের মুখ থেকে আমরা বাঁচাতে পারতাম। তো জি এটা আমার মনে হয় দরকার, এবং সেজন্য আমরা মনে করি যে এটা স্পষ্ট করাটাই উচিত ছিল, যে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটা খুব প্রয়োজন ছিল বলে আমরাও মনে জি করি। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, একটা বিরতি নেব। আমার অতিথিরা সবাই থাকবেন আমার সঙ্গে কষ্ট করে। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে একটা পলিটিক্যাল ডিবেট চলছিল, সেই ডিবেটে এখান থেকে যদি যুক্ত হই, আজিজুল বাড়ি হেলাল, তিন জোটের রূপরেখা, সেখানে বিএনপির একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। বিএনপি পরবর্তীতে দুবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সেগুলো আজকে সেসব নিয়েও একটা অবিশ্বাস তৈরি হয়েছে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং ভ্যালিড প্রশ্ন, যে আগে করেননি পরে করবেন সেরকম কোনো নিশ্চয়তা আছে কিনা। সেই জায়গায় কি দেখেন, বলবেন? এই প্রশ্নের উত্তর আমি এই পর্যন্ত মনে হয় 5 বার বিভিন্ন টেলিভিশনে, তারও বেশি দিয়েছি। তিন জোটের রূপরেখা, আমি তখন 90-এর গণ অভ্যুত্থানে রাজপথের একজন কর্মী ছিলাম। আমি একটা হল কমিটির তখন সেক্রেটারি ছিলাম, অর্থাৎ রাজনীতিটা আমি খুব কাছে থেকে তখন দেখেছি। তিন জোটের রূপরেখাটা কি ছিল? 7 দল, 5 দল, 8 দল। সেখানে ছিল যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে দেশ করতে হবে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এরশাদ সাহেব ক্ষমতা ত্যাগ করে মওদুদ সাহেবের কাছে দিবে, মওদুদ সাহেব ক্ষমতা ত্যাগ করে শাহাবুদ্দিন সাহেবের কাছে দিবে, শাহাবুদ্দিন সাহেব একটি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তিনি আবার তার শপথ অর্থাৎ প্রধান বিচারপতি পদে ফিরে যাবে। আর একটা ছিল যে রেডিও টেলিভিশনের স্বায়ত্ত শাসন। আমার এই কথা যদি কারো ভুল মনে হয়, তাহলে ইতিহাসটা পড়ে দেখবেন যে তিন জোটের রূপরেখাটা কি ছিল। রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন দলই যে পুঙ্খানুপুঙ্খভাবে মেনেছে এ কথা আমি বিশ্বাস করি না। এই একটা পয়েন্ট ছাড়া তিন জোটের রূপরেখা সব স্বয়ংক্রিয়ভাবেই আপনার বাস্তবায়িত ছিল। হ্যাঁ, এখন বলতে পারেন যে পরবর্তী যে সংস্কার কমিশন গুলো করা হয়েছিল, সেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট কখনো আলোর মুখ দেখেনি। এর পেছনের একটা কারণ আমার একজন ভাই এখানে বক্তব্য দিয়েছেন, আমি মনে করতে পারছি না, যেহেতু আমরা সবাইকে দেখতে পাচ্ছি না। উনি ঠিকই বলেছেন যে 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে যে রাজনৈতিক বিক্ষুব্ধতা, যে রাজনৈতিক ঝঞ্ঝাট, যে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং বিদ্রোহ বিক্ষোভ দেখা দিয়েছিল, সমস্ত রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যেভাবে আপনার একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ পর্যন্ত নির্বাচন করতে হলো, বিএনপি অনেক সংগ্রাম করে সেইটা করলো। এবং দেখবেন যে তিন জোটের রূপরেখায় ছিল না যে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্টে ফিরে আসবো, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মেই থাকবো, কিন্তু বিএনপি অন্যান্য দলের সাথে আলোচনা করে সেটাও করলো। সুতরাং তিন জোটের রূপরেখা বলা হয়, যদি বলেন যে তিন জোটের রূপরেখা মানা হয়েছিল, সংস্কার কমিশনের রিপোর্ট গুলো তখন আর আলোর মুখ দেখেনি। আর এইবার যে কথাটা এবারের কিন্তু 24-এর গণ অভ্যুত্থান অন্য দুটি সরকারের থেকে এর আপনার মান এবং এর গুণগত মান, এর চেতনা আরো বড়। এই যে এরকম 2 মাস ব্যাপী যে ঐক্যমত কমিশনের আলোচনা, সেটা লাইভ টেলিভিশনে দেখানো, অনেকে এখানে সার্কাস বলছেন, তমুক বলছেন, আবার সেই সার্কাসে কিন্তু অংশ নিচ্ছেন আপনারা।
বলছেন সার্কাস, আবার সার্কাস অংশও নিচ্ছেন। এই এবং তারপরে দেখেন আপনি বলছেন যে বিএনপি এই যে আস্থা এবং অনাস্থার একটা কথা বলেছেন। বিএনপি কে এখন আমি সেই রবীন্দ্রনাথের জীবন ও মৃত গল্প থেকে বলতে হয় যে কাদম্বিনীকে মরিয়াই প্রমাণ করিতে হইল সে আসলে মরিয়া গিয়াছে। বিএনপি আপনার এই 3 রূপরেখা সরি এই জুলাই সনদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক এবং তার বাস্তবায়নের সবগুলো অপশন দিয়েছে, যে আপনার নির্বাহী ক্ষমতা বলে করতে পারেন, অর্ডিন্যান্স জারি করে করতে পারেন, সংবিধান পরিবর্তন করতে গেলে সংসদ যেতে হবে। এরপরে আপনার আপনি আর 1 মিনিট ভাই, আপনার সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স চেয়েছি, শেষ পর্যন্ত সমস্ত দলের চাপের মুখে আমরা গণভোটে পর্যন্ত রাজি হয়েছি যে আপনি বিশ্বাস করেন না, ঠিক আছে, জনগণের কাছে যদি কমিটমেন্ট করেন যে আপনি ইমপ্লিমেন্ট করবেন তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। সুতরাং আমাকে আর কতবার আপনাকে বিশ্বস্ত প্রমাণ দিতে হবে? আমার দৃঢ় বিশ্বাস কতবার এই বিশ্বস্ততার প্রমাণ দিতে হবে? অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। না, বিশ্বস্ত তো আমরা একে অপরকে করি বলেই একসাথে রাজনীতি করি, একসাথে বসেছি, বিভিন্ন ঐক্যমত্য কমিশনে আমরা বসেছি, বিশ্বাস আমরা করি। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির 1991 থেকে 96 যে চিত্র, আপনি 2001 থেকে 6 পর্যন্ত তাদের আচরণ চরিত্রটা একটু ভিন্ন, আরো কঠিন, আরো জটিল। তো এগুলির কারণেই, এবং তাদের আগে দুর্নীতি, পরের দুর্নীতি, আগের অত্যাচার কারো প্রতি, মানুষের প্রতি, পরের বারের অত্যাচার, জুলুম, নির্যাতন, আগের বারের নির্বাচনের ক্ষেত্রে যে সহনশীলতা, ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, দ্বিতীয়বারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, এবং সমস্ত বিষয় আপনি যদি চিন্তা করেন, চাঁদাবাজি, দুর্নীতি, এগুলি আপনি যদি মূল্যায়ন করেন, আপনি দেখতে পারবেন এটা বিএনপির পক্ষে কোনোভাবেই বলা সম্ভব নয় যে আমরা 91 থেকে 96 যেভাবে রাষ্ট্র চালিয়েছি, আমরা 2001 থেকে 5 পর্যন্ত, আমরা 5 বা 6 পর্যন্ত আমরা ভালো চালিয়েছি। এইটা বলার, কিন্তু তার পুরস্কার তো বিএনপি পেয়েছে, তার পুরস্কার তো বিএনপি পেয়েছে। পরের বার জিততে পারেনি, হেরে গেছে, মানুষ ভোট দেয়নি। সুতরাং মানুষ তো মানে মানুষের জাজমেন্টটাই তো আসলে দিন শেষে সব শেষ। ভোটে যদি মানুষ আপনাকে পছন্দ না করে, আপনি মানে মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমি বাইরে ওই প্রশ্নটা শেষ উত্তর দিয়ে আসবো। সেটা হলো যে আসলে মানুষ দিন শেষে তো রায় দেয়, কিন্তু আমি যে একটু আগে বললাম যে ফ্যাসিস্ট হাসিনা ব্যাপারেও তো দিন শেষে মানুষ রায় দিয়েছে, কিন্তু যে মানুষগুলো আমাদের থেকে চলে গেল, হারিয়ে ফেললাম যাদেরকে, ওগুলি কিন্তু আমরা ফেরত আনতে পারবো না। আর তাছাড়া কোনো উপায় কি আছে? মানে আর কোনো উপায় আছে মানুষের জাজমেন্ট ছাড়া? মানে একজন পরে জিতে আসার পরে কি হবে, তার মনের মধ্যে কি আছে, সেটা তো আসলে মানুষ, মানে আপনি আমি কেউই বুঝতে পারবো না আল্লাহ ছাড়া। বলতে পারি না, কিন্তু আমরা তো সেজন্যই কাঠামোটা এমন ভাবে তৈরি করতে চাই যেন ইচ্ছা করলেই সে ফ্যাসিস্ট হইতে না পারে। এজন্যই কিন্তু আমরা পিআর এর কথা বলি, এজন্যই আমরা বলি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে পারবে না। কিন্তু সেটারও উদাহরণ আছে, সব রকম মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, 3টা হাইকোর্টের রায়ও ছিল, কিন্তু তারপরে তো মানেনি। মানে কোনো না কোনো উপায় তো আসলে বের করাই যায়, যদি আপনি কোনো বিষয় মানতে না চান, সেটা বের করাই যায়। আমার প্রিয় হলো যে আপনার সন্দেহ আছে বলেই আপনি এগিয়ে যাবেন না, এটা তো রাজনীতিতে হয় না। আমরা সন্দেহের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। দ্বিতীয় হলো, আপনি দেখেন যে 90 অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দলগুলি এরশাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিল, তাদেরই একজন কিন্তু গত 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার সৃষ্টি করেছে। 90 গণ-অভ্যুত্থানের পরে মনে হয়েছিল যে এরকম একটা ফ্যাসিজম আমাদেরকে ফেস করতে হবে, কিন্তু হয়েছে। তো এগুলির সম্ভাবনা থাকে, তারপরে মানুষকে এগিয়ে যেতে হয়। বিএনপির ব্যাপারে এসব হতেই পারে, এবং 3 দলের যে অ্যাগ্রিমেন্ট, তাতে যেটা হেলাল সাহেব বলেছেন যে তখন হলো তাৎক্ষণিক কতগুলো সিদ্ধান্তের ব্যাপার ছিল, কিন্তু একটা প্রেক্ষাপট তো ভাবতে হবে যে জুলাই বিপ্লব কিন্তু এটা এমন একটা বিপ্লব সংগঠিত হয়েছে, যে তরুণরা জীবন দিয়েছে, তারা কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, মানুষের মানসিকতা, মন, দৃষ্টিভঙ্গি সব চেঞ্জ করে দিয়েছে। আজকে যে কথাটা এসছে সামনে, সেটা হলো যে আর যাতে কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব বাংলাদেশে না আসে, মূল মন্ত্র হলো একটা গণতান্ত্রিক মানবিক সরকার গঠন। এটা কিন্তু কোনো চুক্তিতেও হবে না, আইনেও হবে না। এটা হচ্ছে মানসিকতা, মাইন্ডসেটটা কি।
আমাদের মাইন্ডসেটটা হলো ইম্পর্টেন্ট। এখন আইন, আমি যদি আজকে বলি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে ব্রিটেনে আপনার 850-840 বছর আগে রাজা এবং সামন্ত প্রভুরা মিলে একটা ম্যাগনা কার্টা করেছিল। ম্যাগনা কার্টা করেছিল, পরবর্তীকালে আমেরিকা সহ পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে সংবিধান রচনা হয়েছে ওই ম্যাগনা কার্টার থেকে। এবং তারা কারা ছিল? রাজা এবং ফিউডালরা। তো ফিউডাল এবং রাজারা মিলে জনগণের জন্য যদি একটা এত বড় ঐতিহাসিক সনদ তৈরি করতে পারেন, আর আপনারা যারা রাজনীতি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, এবং জনগণের আপনারা প্রতিনিধি। যারা জনগণের প্রতিনিধি, আপনারা যারা জনগণের জন্য রাজনীতি জনগণের জন্য জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন, তারা এরকম একটা সনদ তৈরি করতে যেয়ে এত দ্বিধান্বিত কেন, এত বাধা আসলে কেন? এ প্রশ্ন তো আসতেই পারে। এটা জবাব আছে আপনাদের? না, আমরা তো সেটাই বলছি, সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু স্বাক্ষর করেছে। আমরা সন্দেহ সংশয়ের মধ্যেও আমরা আশার বুক বাঁধতে চাই, এজন্যই আমরা এগিয়ে যাই বা আমরা করতে চেয়েছি। কিন্তু বিষয়টা হলো, মানে আমিও ছোটকাল থেকেই এদেশে বড় হয়েছি, আমি তো দেখেছি, মানে সকালবেলায় উঠে পত্রিকার মধ্যে যে নিউজগুলো দেখতাম বা দেখি, আমরা কিন্তু দেখতে দেখতে মানে অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমরা এই জুলাই আন্দোলনের পরে আমরা চাই না যে আমাদের দেশটা আবার সেই জায়গায় ফিরে যাক। জি। তো সেজন্যই আসলে কিছু আইনি কাঠামো তৈরি করে, আমরা যদি পিআর এর কথাটা যে হেলাল ভাই প্রশ্ন করতেছিলেন যে আসলে এটা কেন যাচ্ছে, আমরা পিআরটা চাই এর জন্য যে ব্যালেন্স অফ পাওয়ার যেন তৈরি হয়। ব্যালেন্স অফ পাওয়ারটা যদি তৈরি করা যায়, দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি কথাটা। সেটা হলো এই যে দেখেন, এই যে ঐক্যমত্য কমিশনে মানে এত কিছুর পরেও আমরা সবাই কিন্তু যাচ্ছি, অনেক তর্ক বিতর্ক হচ্ছে, যাচ্ছি। এটা কেবল ডক্টর ইউনূস সাহেবেরই কিন্তু কেরামতি বা তার কেবল সাফল্য না, এখানে একটা বড় সাফল্য হলো যে প্রত্যেকের মনেই একটা ভয় আছে, আমরা যদি ঐক্যমত্য কমিশনে গিয়ে একটা একমত হতে না পারি, একটা জুলাই চার্টার করতে না পারি এবং একটা কিছু করতে না পারি, তাহলে আবার ফ্যাসিস্ট আসতে পারে এবং কয়দিন পর পর জুজুর ভয় ফ্যাসিস্ট উকি মারে। এটাতে আমাদেরকে আরো সতর্ক করে আমাদেরকে একত্রিত করে দেয়। জি। তো পিআরটা হলে যেটা হবে যে সবার মধ্যে যারা বেশি পাবে, আসন পাবে, তাদের মধ্যে একটা আশঙ্কা থাকবে, আমি যদি ব্যালেন্স অফ পাওয়ার না করি, সবাইকে যদি মূল্যায়ন না করি, আমার ক্ষমতাও চলে যেতে পারে। তো তখনই কিন্তু একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সেই জায়গাটাতেই যাওয়ার জন্য পিআর সহ অন্যান্য বিষয়গুলি চাচ্ছি আর কি। সুলতান মোহাম্মদ জাকারিয়া। ধন্যবাদ। এখানে আমি দুই দুই তিনটা বিষয় একটু যোগ করি, স্পষ্ট করি। একটা জি। হচ্ছে আম, তিন জোটের রূপরেখা নিয়ে আমার হেলাল ভাই যে যে জিনিসটা বললেন, এখানে আমি বিনয়ের সাথে দ্বিমত করছি। জোটের রূপরেখাতে 4টা মূল দাবি ছিল এবং সাব পয়েন্ট দফা সহ মোট 11টা ছিল। আপনি যদি পুরো ডকুমেন্টটা পড়েন তাহলে 11টার মধ্যে শুধুমাত্র ওই সময়ে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তন মানে গণতান্ত্রিক মানে এক নাম্বার যে সাংবিধানিক ধারা অব্যাহত রেখে করে এই সরকারের যে কাঠামোটা, সেইটা শুধু মানানো হয়েছে। বাকি 11টার মধ্যে মনে হয় 9টা 10টাই মানে ইগনোর করা হয়েছে। যেমন ধরেন মানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গণমাধ্যমকে পরিপূর্ণ স্বাধীনতা দেয়া, তারপরে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করা, মৌলিক অধিকারপন্থী সকল আইন বাতিল করা। মানে আপনি জাস্ট দেখেন যে লিস্টটা, যে এইগুলো আপনি কি এখন বুকে হাত দিয়ে বলবেন যে আমাদের এই 3 জোটের রূপরেখার এখনো 90% এখনো আনফুলফিলড? মানে এটা কতটা দুঃখজনক যে আপনি সবগুলো রাজনৈতিক দলগুলো মিলে আপনি এটা ঠিক করলেন, আর এখন 40 বছর পরে এসে আপনি এখন দেখেন যে মোহাম্মদ 90%। জাকারিয়া, আমি একটু 1 মিনিট ইন্টারফেয়ার করার জন্য দুঃখিত। 3 জোটের রূপরেখা যে 11টা পয়েন্ট বললেন, আমাদের উচিত হবে এই পয়েন্টটা জনগণের সম্মুখে বলা। আপনি যেগুলো বললেন, আমি যেগুলো বললাম, আপনি যেগুলো বললেন যে মৌলিক অধিকার নিশ্চিত করা, এইটা আপনার পৃথিবীর কোন দেশের কোন সরকার মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এইটার সম্পূর্ণ নিশ্চয়তা, এটা দ্যাটস নট দ্য পয়েন্ট হেলাল ভাই। আমি ওটা বলছি বলা হচ্ছে 11টার মধ্যে, মৌলিক অধিকার 11টার মধ্যে সংরক্ষণ। মৌলিক অধিকারের মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, তো এটা একটা আমি 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 এটার আপনাকে মধ্যে বলছি সিভিল যে রাইটস আছে, আমাদের যে পলিটিক্যাল রাইটস আছে। 7 দলের, 5 দলের, 8 দলের রূপরেখা ছিল,
এই তিন জোটের যে রূপরেখা ছিল, আমি যেগুলো বললাম, আমি রিপিট করছি না, এইগুলো কি না ছিল না? না না অফকোর্স ছিল ভাই, ওটা তাহলে এইগুলো তো মানা, এগুলো তো তখনই আপনার ইমপ্লিমেন্ট এইটা হয়েছে, ভাই আব্দুল হক এবং নুরুল হক সাহেবের সম্পাদিত লেখা, যেটা 4 দশকের রাজনীতি। আপনি এটা করে দেখেন, পড়ে দেখেন। ইউপিএল থেকে বের হয়েছে 1996, এবং এটা একদম ছবি সহ দেয়া আছে যে দফাগুলোতে এগ্রি করা হয়েছে। তো এখানে আমি কিছু করে বলছি না, বানানিয়ে বলছি না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় বললেন, আমাদের আপনার স্টুডিওতে যে ভাই আছেন, জি দেখেন রাজনীতি এবং রাষ্ট্রনীতির বিষয়টা আপনার এখানে কিছু রুলস অফ দ্য গেম আছে। আহ, বেশিরভাগ বিষয় আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ বিষয় সুস্পষ্টভাবে আইনি কাঠামোর মধ্যে রাষ্ট্রের সাথে জনগণের এবং রাষ্ট্রের সাথে রাজনৈতিক দলের যে সম্পর্কগুলো, এগুলো খুবই স্পেসিফিক্যালি কোডিফাইড করা থাকে। খুব সামান্য কিছু ব্যতিক্রম নর্মস দিয়ে চলে। আপনি যে বিষয়গুলো বললেন যে মানসিকতা, আস্থা, এগুলো বেশ হলো ওয়ার্ড, মানে রাজনীতির মধ্যে আপনি এগুলো, মানে আপনার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আপনার সাথে রাজনৈতিক দলগুলোর, আপনার সাথে জনগণের, ইটস এ সোশ্যাল কন্ট্রাক্ট, স্পেসিফিক বাইন্ডিং কন্ট্রাক্ট। দ্যাটস ওয়াই আমরা আমাদের সংবিধান করি, দ্যাটস ওয়াই আমরা আইন আইন প্রণয়ন করি। নর্মস দিয়ে তো, আকাঙ্ক্ষা দিয়ে তো চলবে বলবে না, রাষ্ট্র চলবে না। আমাদের দুঃখ হচ্ছে যে এবং আমি ওয়েস্টে আমার লাইফের একটা অংশ আমি কাটিয়েছি, সেখানে খুবই এক্সেপশনাল কিছু বিষয় ছাড়া যেগুলোকে নর্মসের উপর ছেড়ে দেওয়া হয়, যেমন ধরেন কুইন এলিজাবেথ ছিল, বা এখন জি কিং, না, সে আমি কখন সংসদ ডাকবেন, এটা খুব স্পেসিফিক কোনো রুল না, সেটা একটা নর্মস যে এতদিন কেনকার মধ্যে ডাকবেন। এই ধরনের কিছু খুব এক্সেপশনাল বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় খুবই স্পেসিফিক কোডিফাইড থাকে। এখন আমরা আচ্ছা যদি আমাদের এগুলো বলি যে এক্স্যাক্টলি না, আমরা মানে আমাদের তিন জোটের আকাঙ্ক্ষা থাকবে, রূপরেখা আমি পড়ছিলাম। মানসিকতা থাকবে, রেসপেক্ট করবে লোকজন, এগুলো শেষ এভাবে তো ইউ ক্যান নট, এভাবে তো আপনি এই একটা আলোচনায় আমরা রাষ্ট্র ফিরবো, করতে পারেন। সুলতান মোহাম্মদ জাকারিয়া, এই আলোচনায় আমরা ফিরবো। তিন জোটের রূপরেখা আমি পড়ছিলাম, সেখানে একটা পয়েন্ট ছিল, জোটভুক্ত দলসমূহ ব্যক্তিগত কুৎসা রটনা এবং অপর দলের দেশপ্রেম ও ধর্মবিশ্বাস সম্পর্কে কটাক্ষ করা থেকে বিরত থাকবে, সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না এবং সাম্প্রদায়িক প্রচারণা সমবেতভাবে প্রতিরোধ করবে। তো যদি ব্যক্তিগত কুৎসা রটনা, মানে দলগুলো বা দলের অপর দলের দেশপ্রেম সম্পর্কে যদি প্রশ্ন না করে, তাহলে তো আসলে দলগুলোর রাজনীতি থাকে কিনা, এই এই এটা নিয়ে একটু ফিরবো, একটু ফিরবো। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় সেখান থেকে একটু কন্টিনিউ করতে চাই। এলাহি নেওয়াজ খান, আপনার প্রশ্ন করতে চেয়েছিলেন আপনি একটা। আমি জাকারিয়াকে প্রশ্ন করতে চাই। প্রশ্ন মানে কি, আমি বলতে চাই যে কথা আসলে কথাই এরকম, অর্থাৎ রাজনীতিবিদদের, বাংলাদেশের পলিটিশিয়ানদের ব্যাপারে, কথার ব্যাপারে বিশ্বাস আস্থা রাখা কঠিন। অথচ গণতন্ত্রের সূতিকার হিসাবে আমরা যে ব্রিটেনকে বলে থাকি, যারা আমাদেরকে সারা পৃথিবীতে গণতন্ত্র শিখিয়েছে, সেখানে কোনো লিখিত সংবিধান নাই, কথাই একটা কনসেনসাস, বিগার থিং। তো বাংলাদেশে আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটাও যেমন, কথারও কোনো মূল্য নেই, অঙ্গীকারেরও কোনো মূল্য নাই। আপনি এইটা বলতে চাচ্ছেন তো? আমার কাছে যেটা মনে হয়, আপনার কাছে এটা মনে হয় না যে জুলাই বিপ্লব দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে দেশের মানুষের? কেউ যদি অঙ্গীকার, আমরা এটা দেখেছি যে ওই বলেছে যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, পরে নির্বাচনে গেছে। হ্যাঁ, বাংলাদেশে সেই ধরনের ঘটনা আছে। কিন্তু জুলাই, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে জুলাই বিপ্লব দৃষ্টিভঙ্গি পরিবর্তন সময়ে, পৃথিবীতে সময় কিন্তু অনেক কিছু ডিটারমিন করে। 90-এর সময় এখনকার সময় আকাশ পাতাল পার্থক্য, এবং জুলাই বিপ্লব নিঃসন্দেহে এই দলগুলিকে অঙ্গীকারবদ্ধ, এই দলগুলিকে বাস্তবায়ন করতে বাধ্য করবে। দ্বিতীয় প্রশ্ন যেটা হলো, কারণ আপনার কি মনে হয় না যে এই জুলাই বিপ্লবে এই যে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনারা যে জান নাই এই
ইয়েতে কি বলে এটাকে যে স্বাক্ষর Signing- অনুষ্ঠানে, স্বাক্ষর অনুষ্ঠানে। তার মানে এটা কি আপনারা বলতে চান যে ওর সঙ্গে আপনারা নাই? আচ্ছা, আমি আনসার দিই। আমার ফার্স্ট ইয়েটা হচ্ছে ব্রিটেনে লিখিত সংবিধান নাই, বিষয়টা তা না। ব্রিটেনে ইউনিফাইড কোডিফাইড কনস্টিটিউশন নাই, একটা দলিলে নাই, কিন্তু সংবিধান ওখানে লিখিত, কিন্তু অনেকগুলো সেপারেট ডকুমেন্টে। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের যে পড়ানো হয়েছে, বলা হয়েছে ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নাই, দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু। সেখানে লিখিতই আছে, কিন্তু আমাদের মতো দেশে বা যেসব দেশে আমরা বলি যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম, যেখানে কনস্টিটিউশন ইজ দ্য সভরেন অ্যান্ড সুপ্রিম, সেখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা হয় এবং সেটাকে আপহেল করা হয় বাই দ্য কোর্ট। আর ব্রিটেন এবং সম্ভবত নিউজিল্যান্ড, এইটা এক্সেপশনাল দুইটা কেস যেখানে এই ধরনের একটা ডকুমেন্ট নাই এবং সেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম না। কনস্টিটিউশন ইজ নট দ্য সভরেন, সেখানে পার্লামেন্ট ইজ দ্য সভরেন, যেখানে সংসদে 51% ভোটে যদি কোনো আইন পাস হয়, সেটা কোনো সংসদে জি, চ্যালেঞ্জ করা জি। যায় না, বিকজ দ্যাটস দ্য সুপ্রিম অ্যান্ড সভরেন এক্সপ্রেশন অফ দ্য পিপল। পরিষ্কার এটা হয়েছে। গেল মানে আপনারা যে ওটার সঙ্গে, আপনারা কি ওটার সঙ্গে আছেন না নেই? আমরা তো এইটা আমি স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদে এখন পর্যন্ত যতটুকু অর্জিত হয়েছে এবং ততটুকু আমি মনে করি এটা এনসিপির, আমি বলবো না যে আমরা একক কৃতিত্ব নিয়ে, কিন্তু এনসিপির উল্লেখযোগ্য প্রচেষ্টা পুশব্যাকের কারণে যতটুকু আমরা অর্জন করেছি এই জায়গাতে এসেছি। এবং আপনারা শুরু থেকেই দেখেছেন আমাদের মূল যে দল বিএনপি থেকে কি পরিমাণ রেজিস্ট্যান্স ছিল, এবং প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে অনেকটুকু মানে কি বলে এলাহি এটাকে নেওয়াজ খানের negotiate করে আনতে হয়েছে। এলাহি কিন্তু নেওয়াজ এখন খানের প্রশ্ন আপনি যে আপনারা এটার সঙ্গে আছেন কি নেই? এটা তো এই কোয়েশ্চেনটা দবান্তর। এই ডকুমেন্টটা আমরা আমাদের প্রচেষ্টার, উল্লেখযোগ্য প্রচেষ্টার ফসল। এখন আমরা এখানে সাইন করি নাই এখনো। আমরা বলছি যে আমরা এখানে সাইন করব, আপনারা এই বিষয়গুলো দেখান। ওকে, ওকে, 1 মিনিট করে যদি একটু মন্তব্য করেন, শেষ মন্তব্য। আমার হাতে আর 2 মিনিটের মতো সময় আছে। দুজনকে আজিজুল বাড়ি হেলাল এবং মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনাদের জন্য আমি একটু দিতে পারবো। শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনার 1 মিনিট। আসলে ভাই যেটা বললেন যে আমরা আসলে রাজনীতিবিদদের যেই দুরবস্থার কথা বললেন, যে তাদের কথা কাজের মিল অমিল, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যে এটা রাজনীতির জন্য একটা মানে চরম দুর্ভাগ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা জানেন জাহিলি যুগেও কাফেররা পর্যন্ত, কাফের মুশরিকরা তারাও পর্যন্ত এই রাজনীতিবিদরা বা নেতারা মিথ্যা কথা বলবে, নেতারা প্রতারণামূলক কথা বলবে, এটা তারা বিশ্বাস করতো না। কিন্তু আমাদের বাংলাদেশে এটা একটা সহজবোধ্য বিষয় হয়ে গেছে, নেতারা রাজনীতিবিদরা যা মনে চায় তাই বলবে। আমরা এই রাজনীতিটার পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি। আমরা মনে করি আজিজুল, এখান থেকে বেরিয়ে আসা দরকার আমাদের, বেরিয়ে আসা দেশ দরকার। আজিজুল বাড়ি হেলাল। আমার বক্তব্য হলো যে কোন এই যে লোকজনকে আপনি স্বৈরাচার বানানো যাবে না, ফ্যাসিবাদ হবে না, এটা কোনো চুক্তি দিয়ে আপনি এর অ্যাসুরেন্স করতে পারবেন? এর কাগজে পত্রে কোনো চুক্তি করলেই কি আপনি বলতে পারেন যে আবার বাংলাদেশে ফ্যাসিবাদ আসবে না? ফ্যাসিবাদ যখন আসে তখন ওই চুক্তিপত্র, ওই সংবিধান ছুঁড়ে ফেলেই তো আসে, তাই না? এবং এবং আমার এই যে মাসুদ ভাই যেটা বললো যে রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, অন্যায় কথা বলে, উনি কি নিজেকে রাজনীতিবিদ মনে করেন না? বা ওনাদের যে দলের আমি প্রধান সবার কথা বলি না, সবার কথা চরমোনাই পীর সাহেব, তিনি কি রাজনীতি করেন না, রাজনীতিবিদ না? তাহলে নিজেকে নিজেই মিথ্যাবাদী বলা, এটা তো ঠিক না। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি না। এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি না। পলিটিক্স জি, ইজ এ আমি কাইন্ড অফ এখানে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ। আর একটু সময় পেলে এটা নিয়ে আর একটু আলোচনা করতে পারতাম, ভালোভাবে গভীরে যেতে পারতাম। অনেক ধন্যবাদ আজিজুল বাড়ি হেলাল, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ এবং সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনাদের তিনজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। একই সঙ্গে এলাহি নওয়াজ খান, আপনাকেও ধন্যবাদ পুরো সময় জুড়ে আমার সঙ্গে থাকার জন্য।